আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বিজ্ঞান পরীক্ষাটা হবে 20 জুলাই। তোমাদের সপ্তম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষার যে সিলেবাসটা দেওয়া হয়েছে সে অনুযায়ী বিজ্ঞান সিলেবাস হচ্ছে 1 থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ প্রথম 4টা অধ্যায় তোমাদের পরীক্ষা থাকবে। তোমাদের বিজ্ঞান অনুশীলন যে বইটা রয়েছে সেই বইটা থেকে হচ্ছে তোমাদের প্রশ্ন করা হবে, এবং এই অনুশীলন বই পড়তে গিয়ে অনুসন্ধান বই থেকে যা পড়তে হয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আমরা এর আগের পর্বগুলোতে প্রথম 3টা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব চতুর্থ অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে গেলে দেখবে যে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন নামক যে প্লেলিস্টটা আছে এখানে গেলে দেখবে প্রত্যেকটা বিষয়ের উপর নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, কী কী পড়তে হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে, এবং তোমাদের হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজেশন এখানে দেওয়া আছে। সো এগুলো দেখে তোমরা নিজেদের প্রিপারেশন কিন্তু নিতে পারবে। দেখো, বিজ্ঞান অনুশীলন বই থেকে তোমাদের যা যা পড়তে হবে: প্রথম অধ্যায় ফসলের ডাক, দ্বিতীয় অধ্যায় পদার্থের সুলুক সন্ধান, তৃতীয় অধ্যায় কোষ পরিভ্রমণ, আর চতুর্থ অধ্যায় হচ্ছে সূর্যালোকে রান্না, ঠিক আছে? সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন 1, পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? যে নিম্ন তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়, অর্থাৎ তার নিচে আর কোনো তাপমাত্রা থাকে না, তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। সেলসিয়াস স্কেলে এর মান -273.15 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন 2, তাপ সঞ্চালন কী? তাপ সঞ্চালন হলো তাপের স্থান পরিবর্তন, যা সর্বদা উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে প্রবাহিত হয়। প্রশ্ন 3, তাপ পরিবহন কাকে বলে? যে পদ্ধতিতে পদার্থের অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন না করে শুধু স্পন্দনের মাধ্যমে এক অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত করে, সেই পদ্ধতিকে পরিবহন বলে। প্রশ্ন 4, তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি? তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। প্রশ্ন 5, তাপমাত্রা কাকে বলে? কোনো কিছু কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার মাত্রাই হচ্ছে তাপমাত্রা। প্রশ্ন 6, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয় সেই তাপমাত্রাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়। প্রশ্ন 7, উষ্ণতা কী? কোনো কিছু কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তা প্রকাশ করার মাত্রাকে উষ্ণতা বলে। প্রশ্ন 8, নিম্ন স্থিরাঙ্ক কী? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। প্রশ্ন 9, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ককারী সমীকরণ কী? সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ককারী সমীকরণটি হচ্ছে C/5 = F-32/9। প্রশ্ন 10, পারদ থার্মোমিটার কী? যে থার্মোমিটারে পারদ ব্যবহার করে তাপমাত্রা মাপা হয় তাই পারদ থার্মোমিটার। প্রশ্ন 11, বিকিরক কাকে বলে? যেসব পদার্থ তাপ বিকিরণ করে তাদেরকে বিকিরক বলে। প্রশ্ন 12, তাপ সঞ্চালন কাকে বলে? বেশি তাপমাত্রার অঞ্চল থেকে কম তাপমাত্রার অঞ্চলের দিকে তাপের গমনকে তাপ সঞ্চালন বলে। প্রশ্ন 13, ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধান কত? ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধান 180। প্রশ্ন 14, তাপ সঞ্চালন কী? তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে, তাপের এই স্থান পরিবর্তনই হচ্ছে তাপ সঞ্চালন। প্রশ্ন 15, তাপ পরিচলন কাকে বলে? যে পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অণুগুলোর চলাচলের দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয় তাকে পরিচলন বলে। এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য জড় মাধ্যম আবশ্যকীয়। প্রশ্ন 16, তাপ বিকিরণ কাকে বলে? যে পদ্ধতিতে তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়াই তড়িৎচৌম্বক তরঙ্গের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে। এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না। প্রশ্ন 17, আপেক্ষিক তাপ কাকে বলে? একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে যে পরিমাণ তাপ ওই বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। এবার আমরা দেখব কিছু রচনামূলক বা ব্যাখ্যামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্ন 1, গরমের সময় কালো কাপড় কেন পরা উচিত নয়? তোমার পর্যবেক্ষণে আলোকে ব্যাখ্যা করো। কালো রঙের পোশাক অতিরিক্ত তাপ শোষণ করে এবং উষ্ণতা ধরে রাখে, তাই আমি যখন কালো কাপড়ের পোশাক পরি তখন আমাদের শরীর গরম হয়, তাই গরমের সময় কালো কাপড় পরা উচিত নয়। প্রশ্ন 2, এক গ্লাস ঠান্ডা পানি ও এক গ্লাস গরম পানির মধ্যে কোন গ্লাসের অণুপরমাণুগুলো বেশি ছোটাছুটি করবে তা ব্যাখ্যা করো। অণুপরমাণুগুলোর গতি বা কম্পনকে সামগ্রিকভাবে তাপ হিসাবে দেখি। অণুপরমাণুগুলো যত বেশি ছোটাছুটি করবে সেটি তত বেশি উত্তপ্ত বলে মনে হবে। এক গ্লাস ঠান্ডা পানির ভেতরকার পানির অণুগুলো স্থির নেই, সেগুলো ছোটাছুটি করছে, কিন্তু যখন তাপ দেওয়া হয় তখন সেই পানির ছোটাছুটি অনেক বেশি বেড়ে যায়। সুতরাং এক গ্লাস গরম পানির অণুপরমাণু বেশি ছোটাছুটি করবে। প্রশ্ন 3,
সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? পরিবহন ও পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয়, কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না। পৃথিবী ও সূর্যের মধ্যে কয়েক শত কিলোমিটার বায়ুমণ্ডল বা মহাশূন্য ব্যতীত আর কোনো জড় মাধ্যম নেই। সূর্য থেকে তাপ তড়িৎচৌম্বক তরঙ্গ আকারে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে। সূর্যের দৃশ্যমান আলোর সঙ্গে অদৃশ্য অবলাল রশ্মি এবং অবলোহিত রশ্মি হবে, এটা ঠিক আছে, এবং অতি বেগুনি রশ্মি পৃথিবীতে চলে আসে। প্রশ্ন 4, একটি স্টিলের চামচের এক প্রান্ত ধরে অপর প্রান্ত আগুনের উপর রাখলে কিছুক্ষণ পর তোমার হাতে গরম অনুভব করবে। তোমার পর্যবেক্ষণে আলোকে ব্যাখ্যা করো তাপের সঞ্চালন এখানে কিভাবে হচ্ছে। একটি স্টিলের চামচের এক প্রান্ত ধরে অপর প্রান্ত আগুনের উপর রাখলে স্টিলের অণুপরমাণুগুলো তাপ পরিবহন প্রক্রিয়ায় অপর প্রান্তে তাপ পরিবহন করে, ফলে আমি হাতে গরম অনুভব করি। প্রশ্ন 5, তুমি চা বানানোর জন্য কেটলিতে পানি গরম করতে দাও, কিছুক্ষণ পরে লক্ষ্য করলে যে পানি ফুটতে শুরু করে। পানি গরম হওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। কেটলিতে পানি গরম হওয়ার সময় পরিচলন, পরিবহন ও শোষণ প্রক্রিয়া ঘটে। এখানে তাপ শোষণের মাধ্যমে কেটলির তলদেশ গরম হয় এবং পরিবহন প্রক্রিয়ায় কেটলি তাপ গ্রহণ করে এবং পরিচালন প্রক্রিয়ায় পানি গরম হয়। প্রশ্ন 6, একটি সৌরচুল্লি বানানোর জন্য তোমার বাসার একটি স্বচ্ছ কাচের বোতল, কোকের ক্যান, প্লাস্টিকের পুরনো খেলনা আছে। তুমি উপরোক্ত উপকরণের মধ্যে কোনগুলো ব্যবহার করতে পারবে ব্যাখ্যা করো। কোকের ক্যান সূর্যের আলো প্রতিফলিত করতে পারে এবং স্বচ্ছ কাচের ভেতর দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে পারে, যা সৌরচুল্লি বানানোর জন্য প্রয়োজন। এজন্য সৌরচুল্লি বানানোর জন্য উপরোক্ত উপকরণের মধ্যে কোকের ক্যান এবং স্বচ্ছ কাচের বোতল ব্যবহার করতে পারবো। প্রশ্ন 7, সৌরচুল্লিতে ব্যবহৃত শক্তি নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তির মধ্যে কোনটি তোমার মতামত দাও। সৌরচুল্লিতে ব্যবহৃত শক্তির উৎস সূর্য। সূর্য সকল শক্তির উৎস যা নিঃশেষ হবে না, তাই সৌরচুল্লিতে ব্যবহৃত শক্তি নবায়নযোগ্য শক্তি। প্রশ্ন 8, একটি তামা ও স্টিলের পাত্র আগুনের সংস্পর্শে নাও, কোনটি প্রথমে গরম হবে তা তোমার পর্যবেক্ষণে আলোকে ব্যাখ্যা করো। একটি তামা ও স্টিলের পাত্র আগুনের সংস্পর্শে নেওয়ার পর দেখলাম তামা প্রথমে গরম হয়, যার আপেক্ষিক তাপ বেশি, সেই বস্তুকে গরম করতে সময় বেশি প্রয়োজন। এক্ষেত্রে তামার চেয়ে স্টিলের আপেক্ষিক তাপ বেশি হওয়ায় তামা প্রথমে গরম হবে। প্রশ্ন 9, সৌরচুলা দিয়ে কীভাবে রান্না করা যায় ব্যাখ্যা করো। সৌরচুলা কেবল সূর্যের আলোতে কাজ করে। এ চুলায় কোনো প্রকার জ্বালানির প্রয়োজন হয় না। বেশিরভাগ সৌরচুলাগুলো একই মূলনীতিতে কাজ করে। এতে সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার পরিবর্তে তাপ শক্তিতে রূপান্তরিত করা হয়, যা রান্নার জন্য ব্যবহৃত হয়। সৌর আলোক কণাকে ফোটন বলে। সূর্যের আলো হালকা আলোকে সর্বাধিকতর করতে চুলার চারপাশে মেটাল রিফ্লেক্টর স্থাপন করা হয়। ফোটন কণাগুলো চুলাটির স্বচ্ছ কাচের শীর্ষ দিয়ে যায় এবং উত্তাপযুক্ত বাক্সটির অভ্যন্তরে আঘাত করে। সর্বাধিক সূর্যালোকের তাপমাত্রায় রান্না আরও দ্রুত করা যায়। প্রশ্ন 10, রেললাইনের পাতের সংযোগস্থলে কিছুটা ফাঁকা রাখা হয় কেন? সূর্যের তাপে কিংবা যখন লাইনের উপর দিয়ে রেলগাড়ি চলে তখন রেলের চাকা ও লাইনের ঘর্ষণে অনেক তাপ উৎপন্ন হয়, ফলে লাইন প্রসারিত হয়। ফাঁকা না রাখলে লাইন প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গা পেত না, এতে লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তাই রেল লাইনের সংযোগে ফাঁকা রাখা হয়। প্রশ্ন 11, আগুনের পাশে দাঁড়ালে যতটা গরম লাগে আগুনের ঠিক উপরে হাত রাখলে তার চেয়ে অনেক বেশি গরম লাগে, এরকমটা কেন হয়? পরিবহন ও বিকিরণ পদ্ধতিতে আগুন থেকে সমান দূরত্বে সব দিকেই মোটামুটি সমান পরিমাণ তাপ সঞ্চালিত হয়। আগুনের পাশে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে, এজন্য আগুনের পাশে দাঁড়ালে আমাদের কিছুটা গরম লাগে, কিন্তু আগুনের উপরে দাঁড়ালে আমাদের তাপ আসে বিকিরণ ও পরিচালন পদ্ধতিতে। তাই পরিচালন পদ্ধতিতে বায়ুর কণা উত্তপ্ত হয়ে উপরের দিকে ওঠে, পাশে আসে না, ফলে আগুনের উপরে প্রচুর পরিমাণ তাপ সঞ্চালিত হয়। এই জন্য আগুনের পাশের দিকে উপরে বেশি তাপ অনুভূত হয় এবং বেশি গরম লাগে। প্রশ্ন 12, রান্না করার গরম হাঁড়ি খালি হাতে না ধরে কাপড়ের টুকরা দিয়ে ধরা হয় কেন? রান্না করার জন্য ব্যবহৃত হাঁড়িটি সাধারণত তাপ পরিবাহী পদার্থ দিয়ে তৈরি, তাই রান্নার সময় হাঁড়ির নিচে আগুন দেওয়ার কারণে হাঁড়ির নিচের অংশ তাপ গ্রহণ করে। সেই তাপ পরিবাহিত হয়ে হাঁড়ির উপরের অংশে চলে আসে, ফলে হাঁড়ি অত্যন্ত গরম হয়ে যায়। এই অবস্থায় হাঁড়িকে হাত দিয়ে ধরলে তাপ লেগে হাত পুড়ে যেতে পারে, কিন্তু কাপড়ের টুকরা দিয়ে ধরলে হাতে তাপ লাগে না, কারণ কাপড় তাপের কুপরিবাহী বলে কাপড়ের মধ্য দিয়ে সহজেই তাপ পরিবাহিত হয় না। তাই রান্না করার সময় হাঁড়ি খালি হাতে না ধরে কাপড়ের টুকরা দিয়ে ধরা হয়। প্রশ্ন 13, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় কেন? কোনো কঠিন বস্তুর যে অংশ তাপ দেওয়া হয় সেখানকার অণুগুলো কম্পন বেড়ে যায়। অণুগুলো তাদের সাম্যাবস্থার চারপাশে বেশি বিস্তার নিয়ে কাঁপতে থাকে, ফলে তাপ পাশের অণুগুলোর সঙ্গে আরও বেশি সংঘর্ষ ঘটায় এবং সংঘর্ষের সময় তাদের কম্পনজনিত গতিশক্তির কিছু অংশ পাশের অণুগুলোকে দেয়। এই অণুগুলো আবার তাদের পাশের অণুগুলোকে কিছুটা শক্তি সঞ্চালিত করে। এভাবেই তাপজনিত গতিশক্তি বা তাপ এক অণু থেকে অন্য অণুতে, অর্থাৎ এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হয়। কিন্তু অণুগুলোর কোনো স্থানচ্যুতি ঘটে না, তাই পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হতে একটি জড় মাধ্যমের প্রয়োজন হয়।
তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বিজ্ঞান পরীক্ষাটা যে হবে 20 জুলাই, সেই বিজ্ঞান অনুশীলন বইয়ের 4র্থ অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন। আমরা হচ্ছে এর আগে 3টা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। এরপর থেকে আমরা হচ্ছে তোমাদের এই বইয়ের যে 4টা অধ্যায় আছে এখান থেকে পরীক্ষা আসার মতো কিছু মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব কয়েকটা পর্বে। তো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।